না যে মায়ের শরীরের অবস্থা এতটাও ভালো না যে এত দূর আসতে পারবে। মায়ের শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তো বিশ্রামের দরকার অনেক। এর জন্য আমি মামাকে বলছিলাম যে মামাই চলে আসুক অনুষ্ঠানে, আর শুধু এটাই যেন মা জানতে না পারে। দুদিনের জন্মানো চালাক মেয়ে, জানি তুই সত্যিটা বলছিস না, কিন্তু আমিও কম না। একবার যখন বুঝেছি বাকিটা জেনেই ছাড়ব। বৌমা, শুধু এই ব্যাপার না, অন্য কোনো ব্যাপারও আছে। আরে আমি তো তোমার ছোট মা, বলো। ওই মায়ের তো শরীরটা অসুস্থ। সরোজ বৌমা, ময়রা এখানেই এসেছে, তুমি গিয়ে কথা বলে নাও। কিছু জিনিসপত্র বুঝতে পারছে না। আচ্ছা। তুমি নিজের জন্য কিছু পছন্দ করলে না, তাই আমি নিজে পছন্দ করে এনেছি। এটা শোভন দাদু ভাইয়ের পছন্দের রং। ওর ভালো লাগবে যখন তোমাকে এটা পরে দেখবে। কালকে এটাই পরো, এই বাড়ির সবথেকে সুন্দরী যেন মনে হয় তোমাকে, তাতে স্বামী কাছে আসবে। আর আমি জানি তুমি ওর ভালোবাসা অবশ্যই জয় করতে পারবে এই অনুষ্ঠানে। তুমিই বলো তারা দিদি, কি করে সামলাবো আমি এই বোঝা? দেখো ফুল, আমি বুঝতে পারছি যে এখন তোমার মনের অবস্থাটা ঠিক কেমন, আর এমন পাপ আমি তোমাকে দিয়ে করাতে চাই না। তুমি সবাইকে এটাই বলো যে তুমি এই ব্রত পালন করছো। হ্যাঁ ফুল, কিন্তু ব্রতটা সত্যি সত্যি পালন করতে হবে না। একটা কথা মনে রেখো, এই কথাটা যেন কেউ জানতে না পারে। দেখো ফুল, এর আগেও তো তুমি পুজো করেছো, তাহলে এখন কেন করতে চাইছো না? তারা দিদি, ওই ওই পুজোতে বাড়ির জন্য ছিল, আর একজন বৌমা ওই পুজোটা করেছিল। কিন্তু এটা হলো সেই পুজো যা স্বামীর মঙ্গলের জন্য করা হয়। আর আমার আর শোভন বাবুর মধ্যে এরকম সম্পর্কই নেই। ওনার স্ত্রী তো তুমি তারা দিদি, তাহলে এটা আমি কি করে করতে পারি? না, অনেক বড় ভুল হয়ে যাবে আমার দ্বারা। তারা দিদি, আমার একটা ভাবনা আছে, নিয়ম আছে, আদর্শ আছে, কিন্তু এটা এই সব কিছুর বিপক্ষে। তোমাকে অনেক সম্মান করি আমি, তুমি যে আমার মায়ের জন্য করেছো তাতে আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে রইলাম। তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমি না বলবো না, কিন্তু এসব আমি কি করে করব? চুপ করো না, এসব কথা একদম মুখে আনতে নেই ফুল। ফুল, এবার আমি কি করবো বলো তো? যদি কোনো উপায় থাকে তো বলো, তাহলে তুমি বলে দাও আমি এখন এমন কি করতে পারি। খুব কঠিন এটা তারা দিদি, খুবই কঠিন। আমার মনে হয় তোমার সঙ্গে কথা বলা উচিত, বৌমা, একান্তে। এসো।
বৌমা, আমার ছেলে শোভন, ওর মনটা খুব ভালো। ও কেন তো কখনো নিজের শত্রুকেও আঘাত করে না। আর তুমি তো ওর স্ত্রী, ওর মা বলে আমি এইসব কথা বলছি না, কিন্তু আমি তো আমার ছেলের চুপ থাকাটাকেও বুঝি। আসলে কি জানো তো, ওর বাবা যা করেছে, ওর নিজের অতীতের কষ্ট নিজেই ভোগ করছে, কিন্তু কখনো কাউকে কিচ্ছু বলেনি, শুধু নিজের মনে কষ্ট পেয়েছে। বৌমা, জানি না কেন আমার অভিজ্ঞতা আর আমার মন এটা বলছে যে ওর মনের এই কষ্ট ব্যথার উপশম তুমি করতে পারবে। কোথাও না কোথাও তোমরা দুজনেই অসম্পূর্ণ, কিন্তু তোমরা দুজনে একসাথে একে অপরের এই অসম্পূর্ণতাকে, এই কষ্টকে দূর করতে পারবে। বৌমা, আমি বুঝি তোমার এই ব্রত করাতে অসুবিধা কোথায়। তোমার মনে হচ্ছে যে এই ব্রত তুমি তোমার স্বামীর জন্য করছো। দেখো, তুমি এই পরিবারের বৌমাও। তাই বলছি, এই ব্রত আর পুজো করার সময় এটা মনে রেখো যে তুমি শুধু শোভনের দীর্ঘায়ুর জন্যই ব্রত বা পুজো করছো না, বরং পুরো পরিবারের জন্যও প্রার্থনা করছো। তুমি মন থেকে এই ব্রত আর পুজো করো। আমি তোমার কাছে হাতজোড় করছি যে তুমি একজন মায়ের মিনতি শুনে এই ব্রত আর পুজো করো মা। আমি জানি যে আমার এই আদর্শ এই কাজটা আমাকে কিছুতেই করতে দেবে না, যে আমি ভগবান আর নিজেকে মিথ্যে বলি, কিন্তু একজন মায়ের অনুরোধকে না মেনেও থাকতে পারবো না। হয়তো তারপরেও আমি এটা করতে পারবো না। আপনি ঠিকই বলেছেন মা। তোমার মুখে মা ডাক শুনে খুব ভালো লাগছে। আপনার কথা আমি বুঝতে পারছি। এই নিয়মটা আমি পুরো পরিবারের জন্যই পালন করব। মা ঠাকুরন, সব বৌমার বাড়ি থেকে জিনিসপত্র চলে এসেছে। ফুল বৌমা শুধু তোমার বাড়ি থেকেই কিছু আসেনি। তোমার মায়ের শরীর তো ঠিক আছে এখন। অনুষ্ঠানে উনি আসবেন তো?
হ্যাঁ, আসছে হয়তো। আচ্ছা, ওগুলো নিয়ে আমি তোর মাকে যেতে দেব না, আমি যাব মা। হে কানাই, মামা যেন মাকে এখানে না আসার জন্য রাজি করাতে পারে। মার এখানে আসা ঠিক হবে না। মা ঠাকুরন, ফুল বৌমনির বাড়ি থেকে একজন মহিলা এসেছেন সঙ্গে কিছু নিয়ে। মহিলা মানে মানে মা এসেছে? মামা আটকাতে পারলো না মাকে? পাঠিয়ে দাও। আরে তুই কেন জেদ করছিস নির্মলা? তোকে আমি বারণ করেছি যে ফুলমা শ্বশুর বাড়ি তুই যাবি না মানে যাবি না। জাগিয়ে বিশ্রাম কর। বিয়ের পর এটা ওর প্রথম ব্রত, আমি যাব। আরে আমি জানি যে ফুলমার এটা প্রথম ব্রত, কিন্তু নিজের কথা তো ভাব। তোর এই অবস্থা নিয়ে তুই যদি ওখানে যাস আর রাস্তাতে যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি ফুলমাকে কি উত্তর দেব? আর এমনিতেও ফুলমা আমাকে ফোন করে বলেছে যে মামা আমার মাকে তুমি খেয়াল রেখো, আর ডাক্তার যা যা বলেছে সেটাই করতে। ঠিক আছে, ফুলির শ্বশুর বাড়িতে আমি যাব। আরে ও পরে দেখা করবে তোর সঙ্গে। আচ্ছা, আমি গিয়ে দিয়ে আসছি। আরে কোথায় চললে? আরে আমি ওই ফুলের শ্বশুর বাড়িতে যাচ্ছি এই জিনিসগুলো নিয়ে। ও তোমার অফিসের যে গিরিধারী দাদা আছে না, হ্যাঁ। উনি খুঁজছেন। আরে গিরিধারী দাদা আমায় কেন খুঁজছে? ওই যে বড় সাহেব আছে না, উনি এসেছেন, তোমার সাথে দেখা করতে চান। কিন্তু আমাকে এখন তো এগুলো নিয়ে ফুলের শ্বশুর বাড়িতে যেতে হবে। পরে দেখা করবো। হ্যাঁ, আরে সাহেব রোজ রোজ আসবে নাকি? হ্যাঁ, গিয়ে ওনার সাথে দেখা করো, চাকরি বাকরির ব্যাপার। আর রইলো বাকি ফুলদের ওখানে যাওয়ার কথা, ওরা কি পালিয়ে যাচ্ছে নাকি? আমি তাহলে ওদের সঙ্গে দেখা করে আসছি, তারপরে ওখানে যাব। তুমি এগুলো রেখে দাও। তুমি তো আমায় ওখানে যেতে দেবে না, কিন্তু আমি দেখতে চাই বড় লোকেরা কেমন করে থাকে। আজ এই রামভক্ত ফুলের শ্বশুর বাড়ির লোকেদের দেখাবে বাঁদরের নাচন কাকে বলে। হে ভগবান, এবার মামি যদি সব সত্যিটা জেনে যায়, তাহলে মাকে তো সব জানিয়ে দেবে। মা, আমার তো এখন মনে হচ্ছে যদি আমি তোমার বদলে পিসির মেয়ে হতাম কি ভালো হতো। তাহলে তো আজ এই বাড়িতে আমি মহারানীর মতো আরামে থাকতাম। বন্ধ কর নিজের মুখটা। আমার মনটা আগে থেকেই ফালা ফালা হয়ে আছে, আর তুই ওই ভিখারি ফুল এত বড় মহলে রানীর মতো রাজত্ব করছে, আর তুই শুধু নামই রানী। চল দেখে। ভয় পেও না, আমি সব সামলে নেব। আপনারা ভেতরে আসুন। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। আসুন, বসুন। মা ঠাকুরন, আপনি এখানে বসলেন কেন? আমার তো মাথাতেই আসছে না যে আপনার চরণ ধোয়া জল খাবো নাকি আপনাকে পুজো করব। আমাকে আপনার স্ত্রীর চরণে বসে থাকতে দিন। আপনি তো আমাদের ফুলকে কোথা থেকে তুলে কোথায় রেখেছেন? হ্যাঁ, ও তো এই রাজমহলে রানীর মতো রাজত্ব করছে। ফুল বৌমা আপনার ভাগ্নি হওয়ার সাথে সাথে আমাদের বাড়ির বৌমাও, আর ও সেই সম্মান, সেই অধিকার পেয়েছে, আর ভবিষ্যতেও পাবে, যেটা এই পরিবারের বৌমারা পেয়ে থাকে। আপনার প্রশংসা যত করব ততই কম মা ঠাকুরন। আপনি ধন্য, আপনি ধন্য। ফুল, ফুল আমার সোনা, জানিস তুই আমার মনে জ্বালা ধরে আছে, মানে তোকে নিয়ে চিন্তা করে। এত বড় মহলে তোকে রাজত্ব করতে দেখে
সেই জ্বালা একেবারে ছুড়িয়ে গেছে। ও সোনা আমার, তুই কেমন আছিস মা? জয়তী, মামি আর রানীর খুব ভালোভাবে আপ্যায়ন করো। ওনাদেরকে নিয়ে যাও আর ওনাদেরকে জল খাওয়ার পরিবেশন করো। আসুন মামি। কোন দিকে? শুনুন না, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আপনাকে মিষ্টিমুখ করাই। আপনি যখন এসেই গেছেন, আমাদের তারা বৌমাকেও একটু আশীর্বাদ করুন। দেখুন না, আপনাদের ফুলের মতো আমাদের তারা বৌমাও কি সুন্দর মিষ্টি মেহেন্দি পড়েছে শোভন বাবার নামে। খুব সুন্দর হয়েছে। তাহলে বলুন, শোভন বাবার তার দুই বউয়ের মধ্যে কার মেহেন্দি সবচেয়ে বেশি ভালো লাগবে? তারা বৌমার নাকি ফুল বৌমার? এটা তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু এখানে কেউ জানে না যেটা আমি আগে থেকেই জানি। মানে আমাকে নাটক করতে হবে যে এক্ষুনি জানতে পারলাম। কি বলছেন আপনি? ঠকিয়েছেন, ঠকিয়েছেন, আমাদের ঠকানো হয়েছে। আরে মা ঠাকুরন, কি করলেন এটা? এত বড় কথাটা লুকিয়ে গেলেন যে ফুল জামাই বাবা জীবনের দ্বিতীয় বউ। বেয়ান, আমাদের মেয়েটার তো জীবনটাই শেষ হয়ে গেল। ফুল ফুল ফুল, এবার কি হবে বলতো? হ্যাঁ, এরা তোর জীবনটা শেষ করে দিল তো। ফুল রে, অসাধারণ অভিনেত্রী এই মহিলা। সব সত্যিটা জানার পরেও কি নাটক করছে দেখুন। যা করার করে নিতে দিন ওনাকে। ওনার এই নাটকে আমাদের কিচ্ছু যায় আসে না। তাছাড়া উনি আমাদের কিছুই করতে পারবেন না। আরে আপনাকে, আপনাদের কখনো ক্ষমা করব না আমরা। হ্যাঁ, মাথা করুন, কখনো ক্ষমা করব না। আমাদের মেয়েটার জীবন শেষ করে দিলেন। আমার তো মাথাতেই আসছে না। এত বড় কথাটা আপনি আমাদের কাছে কি করে চেপে গেলেন? না, এটা হতে পারে না। যদি শোভন এসব কিছু শুনে ফেলে তাহলে তো জেনে যাবে যে এই কথাটা আমি ফুলের কাছ থেকে লুকিয়েছিলাম। সবকিছু শেষ হয়ে যাবে। শোভনকে তো আমি হারিয়ে ফেলবই, কিন্তু তার সাথে সাথে এই বাড়ির বড় বউ হওয়ার অধিকারও হারিয়ে ফেলবো। আমি তো আপনাকে পুজো করতাম, আপনাকে দেবী ভেবেছিলাম আমি, যে আমাদের ওই ভিখারি গরিব মেয়েটাকে কোথা থেকে তুলে কোথায় বসিয়েছেন, রানী করে দিয়েছেন, মহলে রাজত্ব করছে। কিন্তু না, এখন আমি সব বুঝতে পারছি যে এই সব আমার সাথে, আমার ফুলের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। এ তো দেখছি একেবারে জ্বলন্ত মশাল, আগুনের পর আগুন লাগিয়েই যাচ্ছে। মা ঠাকুরন, আগে কেন বলেননি? কেন বলেননি? কি বলা হয়নি? না না না, শোভনকে এই সত্যিটা জানতে দিলে চলবে না, নইলে সব শেষ হয়ে যাবে।
কিচ্ছু না। জামাই বাবা জীবন কেমন আছেন? আমার খুব রাগ হয়েছে। মা ঠাকুরন আমাকে আগে থেকে বলেননি যে আজকে এই উৎসবে এই বাড়িতে এত ধুম হয়। মানছি যে আমরা মেয়ে পক্ষ, কিন্তু আমাদেরও তো অধিকার আছে এই বাড়িতে। ব্যাস এইটাই বলছিলাম। মা ঠাকুরন আগে থেকে যদি বলতেন তাহলে একটু সেজে গুজে আসতাম। না মানে বাড়ির সবার জন্য, আপনার জন্য একটু কিছু নিয়ে আসতাম। ব্যাস এই জন্যই আমি একটু রেগে গিয়েছিলাম। এইটুকুই ব্যাপার আর কি জামাই বাবা জীবন। আরে বা মা, কি বুদ্ধিমতী তুমি। আমি বুঝেছি যে তুমি জানো শোভনবাবু কিচ্ছু জানেন না, এই জন্যই এইভাবে ইউটার্ন নিলে। তোমার তুলনা হয় না। মনে হচ্ছে এই বাড়ি থেকে কিছু একটা নিয়ে তবেই বেরোবে। মামি, শোভন ওনার রাগ করার কারণ আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনাকে এখান থেকে এত সহজে ছাড়ছি না। আপনাকে খুশি করে তবেই ছাড়বো।